ফুল ফুটেছে গন্ধে ভরা মন, তুমি আমার কত যে আপন, কথা না কইলে বন্ধু দেখা দিও না। সময় বিনোদন আড্ডায় সবাইকে স্বাগত। সাথে আছি আমি ফারজানা লিনা, আর আমার সাথে আজকে যিনি আছেন তার অনেকগুলো পরিচয় দেয়াই যায়, তবে সেই পরিচয়গুলো আমরা ধীরে ধীরে জানবো গল্পে গল্পে। শুরুতেই তার সবচেয়ে জনপ্রিয় এবং সর্বজন বিদিত যে পরিচয়টি রয়েছে সেটিই দিতে চাচ্ছি। আমার সাথে আছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার। কেমন আছেন? এই তো ভালো। আমি ভালো এবং আরও বেশি ভালো আছি। ঈদ নিয়ে কথা হবে, সাথে আপনার কাজ, সব কিছু নিয়ে তো আমরা শুনবো। সবার আগে যেটি শুনতে চাচ্ছি সেটি হচ্ছে যে শেষ কি বই পড়েছেন? শেষ বই পড়েছি রাত ভরে বৃষ্টি। কবিতা লেখা হয়, অভিনয় করা হয়, গান নিশ্চয়ই শোনা হয়। তো এই মুহূর্তে যদি বলি যে কোন গানে মহাবিষ্ট হয়ে আছেন? রিসেন্ট খুব বেশি শোনা হলো যেটা মালোমা জিলোজি, এই গানটা প্রায় শোনা হচ্ছে, কারণ এটা একে তো ফোক, তাছাড়া এটা একটা মানে ভালো এনার্জি দেয় আর কি গানটা শোনার পর। অবসরে খায়রুল বাশার কবিতা লেখে, এটা আমরা কেউ কেউ জানি, তবে এটা যতটুকু না জানি তার থেকেও বেশি যেটা দেখি যে অনেক সময় সোশ্যাল হ্যান্ডেলে অনেকের মুখে, অনেকের কণ্ঠে কবিতা আবৃত্তি শুনি যেটি কিনা খায়রুল বাশারের লেখা। তো আসলে এই বিষয়টা একটু জানতে চাচ্ছি যে লেখালেখির সাথে কতটুকু থাকা হয়। কবিতা কয়েকটা যদি বলি যে লেখা হয়েছে এর ভিতরে, তো সে কয়টাই, এরপর আর লেখা নাই, কারণ হচ্ছে আসে না, ব্যস্ততায় থাকি বা ভাবি, তো ভাবতে গিয়ে অলস হয়ে যাই, এটা একটা বিষয়। আর কবিতা লেখাটা যেটা হয়, সেই ভাবনাটাকে আসলে একটা ব্র্যাকেটের ভিতর পুরোটাকে প্রকাশ করার ব্যাপার। তো দেখা যায় যে 2 থেকে 3 লাইন লেখার পর খুব ভালো, তারপর আর সেটাকে ওই যে ভাবনাটা, সেই ভাবনাটার মতো করে কিছু শব্দ পাচ্ছি না বা গুছিয়ে লিখতে পারছি না, তো এটা খুব পেইন দেয়। মানে যতক্ষণ না লেখা শেষ হচ্ছে ততক্ষণ এটা নিয়ে ভাবনা চলতেই থাকে। তো এই ভাবনা চলতে থাকাটা একসময় মাথা ব্যথা হয়ে যায় আর কি, যে তখন মনে হয় যা ধুর আর রাখি, এটা ঘুমাতে দিচ্ছে না, এমন একটা অবস্থা। তো লেখালেখিটা আমার কাছে মনে হয় খুব টাফ, আর যে কারণেই লেখক না। তো আর কিছু কিছু কবিতা ছিল যেগুলো হচ্ছে আমি বসতে গিয়ে লিখে ফেলা, হ্যাঁ, লিখতে 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 শেষ হয়ে গেলো, এবং আমার কাছে মনে হলো যে বাহ, এটা আমি খারাপ লিখি নাই, ভালো লিখছি। এটা আমার লেখা? হ্যাঁ, এটা ভালোই লিখছি। তো এটাই মানে যেই ভাবনাটা ছিল, সেই ভাবনাটা একদম ঠিকঠাক আমি প্রকাশ করতে পারলাম এই কবিতাটায়। তো সেই কিছু কবিতা আবার কারো কারো ভালো লেগে গেলো, সেখান থেকে কেউ কেউ এটা আবৃত্তি করে, বা আমি কিছু ওই করোনাকালীন টাইমে আবৃত্তি করলাম, সেগুলা যখন দিলাম দেখলাম যে না, মানুষের তো কবিতা খুব পছন্দ বা তারা আবৃত্তিও শুনতে চায়। তো এরপর আমি আরও 2-3টা দিলাম, খুব ভালো, সবাই খুব চমৎকারভাবে নিল। তো সেগুলো অনেকে দেখি যে এখন আবৃত্তি করে, ট্যাগ দেয়, তো তখন দেখি, তো এটা ভালোই লাগে। এখন একটু যদি আমরা শুনে নিই নিজের লেখা একটা কবিতার কিছু অংশ। এই কবিতাটার নাম হচ্ছে তুমিহীন তুমিময়। যখন তুমি ছিলে না, আমি একা ছিলাম, নিতান্তই একা। তুমি এলে, পেলাম আমার সরল অংশীদার। তুমি হয়ে উঠলে আমার প্রিয় শার্ট, টানা ব্যবহারে ক্রমেই ময়লা হয়, আবার ধুয়ে গায়ে জড়াই। হয়ে উঠলে প্রিয় কবিতা, একবার পড়ি বারবার পড়ি, আদ্যপান্ত আত্মগত করি। হয়ে উঠলে রিমঝিম বৃষ্টি, ফুল, পাখি, ভ্রমর। দিনের প্রথম চায়ের চুমুক, রাতের শেষ নিঃশেষ পূর্ব নিকটিনী। তোমাকে সম্পূর্ণ পেয়েও আমি একা, ঠিক একা বলা যায় না, তারপরও যৌথভাবে একা। বাহ, যৌথভাবেও একা থাকা যায়। আমরা একদম আপনার বিশ্ববিদ্যালয় জীবন থেকে যদি একটু জানতে চাই, অভিনয়ের সাথে সম্পৃক্ততাটা কেমন ছিল? তখনও চিন্তা ছিল না যে আমি অভিনয় করব এরকম। তো যেটা আমার সবচেয়ে বড়, যদি বলি যে এই চিন্তার পিছনে আরও বেশ কিছু চিন্তা আসলে এই চিন্তাটা নিয়ে আসছে। যেমন আমার একটু লেখালেখি করতে ইচ্ছে হতো, তো সেই জায়গায় এক ধরনের ফ্রাস্ট্রেশন ছিল যে আমি পারি না, আমার হচ্ছে না। সেই ফ্রাস্ট্রেশনটা এরকম যে একটা লিখতে গিয়ে এটা সম্পূর্ণ করতে পারছি না, বাট আমি ভাবতে পারছি। একটা জায়গায় খুব কমন ছিল যে ভাবনার জায়গাটা, গান করব। সেই গানটা যখন আমি খুব আসলে আমার ফ্যামিলি এগুলো থেকে একটু দূরে, একটু রক্ষণশীল পরিবার, তো তাছাড়া বাবা মার কিন্তু এটা থাকেই যে সন্তানের সেটেলমেন্ট, নিশ্চিত ক্যারিয়ার, ওই চিন্তা করে। তো যখন আমি মিউজিকে পড়বো বললাম, তখন তো রাজি না। তো আমি খুব কান্নাকাটি করি আসলে এখানে ভর্তি হওয়া। আমরা ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন নামে একটা সংগঠন তখন শুরু করা 2011 সালে, সেখানে মূকাভিনয় করতাম। তো আমার মাইমগুলো হচ্ছে মীর লোকমান, তো ওনার কাছ থেকেই আসলে মূকাভিনয় শেখা, বা ওনার মূকাভিনয় দেখেই আমি ওনাকে আসলে অফার করি যে আপনি একটা সংগঠন কেন করছেন না, যদি করেন তাহলে তো আমরাও শিখতে পারি। তো
মূকাভিনয় আসলে আমাকে খুব যদি বলি যে একটা ভালো ধাক্কা দেয় যখন আমি মূকাভিনয় দেখি, যে আমি প্রায় 40 থেকে 45 মিনিট একটা পারফরমেন্স দেখলাম। দেখার পর যখন মুভ করতেছি তখন আমি ভাবতেছি যে এখানে হয়তো আমি 4-5 মিনিট ছিলাম, তো ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে আমি তো আরও 40 মিনিট আগে এখানে আসছি। মানে মোহ, এমন একটা তো মোহে এমন একটা ব্যাপারের ভিতরে আমি ডুবেছিলাম। তো তখন আমার কাছে মনে হলো যে এটা একটা খুব স্ট্রং আর্ট ফর্ম, সো আমার এটা জানা লাগবে এবং আমি শিখবো। তো মূকাভিনয়টা করতে গিয়ে মূলত যখন আমি স্টেজে উঠি একটা অন্যরকম শক্তি পাই আর কি, যেটা ভাবি যে এখানে দর্শক থামবে, দর্শক থেমে যাচ্ছে এবং দর্শক হেসে উঠবে, হাসছে, এবং কেন যেন মনে হয় যে আমি স্টেজে ভালো করছি আর কি। এবং প্রচুর মানুষের যদি বলি বাহবা পাচ্ছিলাম, ওনারা আমাকে অনেক বেশি উৎসাহ দিচ্ছিল। তো সব মিলিয়ে এটা চলছে চলছে চলছে, তখন একটা পর্যায়ে আমার মাথায় আসলো বা ভিতরে এই কাজটা করলো যে এই অভিনয় করতে গিয়ে আমি এক ধরনের স্বস্তি পাই, এবং এই অভিনয়ে আমি যেটা ভাবি সেই ভাবনাটাকে আমি ঠিকঠাক ঢেলে দিতে পারি আর কি, অন্য কিছুর তুলনায়। তো তখন আমার কাছে মনে হলো যে না, আমি অভিনয়টাই করবো, এটাই মনে হয় আমার পথ। তার মানে অভিনয় আসাটার শুরুটা একেবারেই মাইন্ড থেকে, মানে এটা কখনোই মাথায় ছিল না যে আপনি মাইন্ড অভিনয় থেকে। বাট করবেন। এখানে যেটা বলছিলাম যে প্রভাবক হচ্ছে লেখালেখি, বই পড়াটা, সেটার একটা ভাবনা ছিল, প্রচুর ফিল্ম দেখতাম, সেগুলো নিয়ে ভাবনা ছিল। তবে সরাসরি অভিনয় হ্যাঁ, করার এবং যে গান, ইচ্ছেটা, এবং সেটা গান শুরুটা একটা অভিনয় থেকে। গান একটা বড় প্রভাবক। অবশ্যই। একটু কি আমরা খালি গলায় যদি শুনি। ফুল ফুটেছে গন্ধে ভরা মন, ফুল ফুটেছে গন্ধে ভরা মন, তুমি আমার কত যে আপন, কথা না কইলে বন্ধু দেখা দিও না, কথা না কইলে বন্ধু দেখা দিও না। এই তো। বেড়ে উঠেছেন রক্ষণশীল পরিবারে, সেই জায়গা থেকে যেখানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগে পড়াশোনা করেছেন, কিন্তু একটা লম্বা সময় পর্যন্ত আপনার বাড়িতে জানাননি যে আপনি সঙ্গীত বিভাগে পড়েন। ব্যাপারটা এমন ছিল, এমন একটা আবহ। সেই জায়গা থেকে এখন আপনি অভিনেতা খায়রুল বাশার, এটা আসলে প্রতিক্রিয়াটা কেমন তাদের? ওই যে আমি বলছিলাম যে বাবা মা চায় সন্তান একটু স্টেবল থাকবে, একটা জায়গায় চাকরি বাকরি করবে, সেটেল হবে, এটা একটা নিশ্চিত ব্যাপার আর কি। তো আমাদের এখানে তো আসলে অভিনয় বা গান করা বা এটাকে প্রফেশন হিসেবে নেওয়াটা এখনও আসলে সুযোগটাও কম, প্লাস হচ্ছে যে এটা বা আমাদের বাবা মায়েরা এটা মনে করেন না, এবং মনে করার তো আসলে খুব একটা ইয়েও নাই, কারণ এটা তো একদম সার্টিফিকেট দিয়ে হয় বা ব্যাপারটা এরকম না। তো এই অনিশ্চয়তাটা আসলে বাবা মারা চান না সন্তানের জন্য। তো এখন যেটা হয় যে এখন একটা দীর্ঘ সময়ের পর এখন কাজও আসলে আমি একটু রেগুলার, 10 জন ভালো বলে, আমার বাবা মাকেও বলে, হ্যাঁ। তো এখন তাদের কাছে মনে হয় যাচ্ছে ওকে, আমার ভাই বোনরা, তো তারা খুব খুশি, তারা আমাকে বলে একটু বুঝে কাজ করিস, আর একটু ভালো কি করা যায়, আর একটু আমার ছোটো বোনটা খুব খুশি হয় যে এই কাজটা অনেক ভালো লাগছে, হ্যাঁ এটা অনেক ভালো হয়েছে, তো এরকম। তো এটা খুব ভালো লাগে আমার। খায়রুল বাশার বড় অপুদের প্রতি ক্রাশ খায়, ব্যাপারটা আসলে কি? মানে আমরা স্ক্রিনে দেখি এবং দর্শক এই দুষ্টু মিষ্টি প্রেমের বিষয়টা খুব এনজয় করে, বাস্তবে কেমন আসলে ব্যাপারটা? তো এটা ছিল ওই যে মুন্না নেটওয়ার্কের বাইরে। তো মুন্না আসলে সিনিয়রদের প্রতি তার এক ধরনের ভালো লাগা আছে বলা যায়, বা এক সিনিয়রকে তার পছন্দ হয়ে যায় জার্নিতে দেখা, তো এইটা। বাট আমার এই ধরনের কোনো মানে আছে কিনা এটা তোরা ভালো জানিস, তুই ভালো জানিস, কারণ আমরা একই ডিপার্টমেন্টে ছিলাম। তো আমার ডিপার্টমেন্টে অনেক দারুণ দারুণ সিনিয়ররা ছিল, আমি তাদেরকে অনেক বেশি অ্যাডমায়ার করি, ওনারা অনেক সুন্দর, বাট ওনারা অনেক স্মার্ট ছিল আমাদের চেয়ে। আমি এটা বলবো যে আমাদের তুলনায় ওনারা অনেক স্মার্ট ছিল, এটা পড়াশোনায়, এটা বলায় চলায়, এবং তাদের কাছ থেকেই তো আমাদের শেখা আসলে। সো কিন্তু আমার কোনো সিনিয়রের প্রতি এরকম কোনো ছিল না, আমি তো ডিপার্টমেন্টেই থাকতাম না। ডিপার্টমেন্টের কথাই যেহেতু আসলো, এখানে বলতে হয় যে যেহেতু আমরা একই সাথে পড়েছি, আমাদের একটা বন্ধুত্ব সেই জায়গা থেকে আছেই। তো আমরা আসলে কি খায়রুল বাশারকে আজকে অভিনেতা হিসেবে পেলাম, এই যে পেলাম, এটা একটা দারুণ মানে দারুণ অভিজ্ঞতা, কিন্তু আমরা আসলে বিভাগে তোকে সেভাবে পেতাম না।
কিন্তু সেই জায়গা থেকে আমাদের একটা মনে হতো যে খায়রুল বাশার কি করে, আমাদের কাছে রিজভি নামেই তোকে আমরা সবাই চিনি, যে রিজভি আসলে কোথায় থাকে, কোথায় কি করে, ওকে কেন পাই না আমরা বেশি। বাট আসলে রিজভি নিজেকে তখন প্রস্তুত করছিল, এটার যে ফলাফলটা এটাই হচ্ছে আজকের এইখানে বসে আমার পাশে অভিনেতা খায়রুল বাশারকে নিয়ে আমি বসেছি, আমার বন্ধু রিজভিকে নিয়ে নয়। এটাই হচ্ছে আসলে সেই সময়ের রেজাল্ট। হ্যাঁ, আমাকে তো পাওয়া যেত, টিএসসি গেলে আমাকে পাওয়া যেত, কারণ আমার কাজকর্ম সব ছিল টিএসসি তে। আচ্ছা। এই সংগঠনের সাথে এই মূকাভিনয়, এই গানের সংগঠন জয়ধ্বনি, ডিপার্টমেন্ট থেকে বের হয়ে আমি টিএসসি চলে যেতাম। বিভাগে হয়তো খায়রুল বাশারকে সেভাবে পাওয়া যায়নি, ডিপার্টমেন্টে তাহলে পাওয়া আমরা যেত। সঙ্গীত বা মিউজিশিয়ান রিজভিকে হয়তো পেতাম। কিন্তু ওই যে ক্যাম্পাসের সাথে তো একটা ওতপ্রোতভাবে জড়ানো আমি আবারও রিপোর্টার হিসেবেই চলে যাই, যা দর্শকদের সাথে আমাদের একটা একাত্মতা বা দায়িত্বশীলতার জায়গা থেকে, যে সেখানে আপনাকে আমরা অভিনেতা হিসেবে পেয়েছি। তার অবশ্যই তার পেছনে কারণ হচ্ছে এই যে বিভিন্ন সংগঠনের সাথে ওঠা বসা, কাজ শেখা। তো আমি এখন একটু আবারও গানের প্রসঙ্গেই যেতে চাই, যেহেতু আপনার পড়াশোনার জায়গাটাতে আমরা ছিলাম সঙ্গীত বিভাগে। ক্যানভাসের কি রং ফুরিয়ে গেল নাকি ক্যানভাসটাই ভেঙে গেল? কি অবস্থায় আছে এখন ক্যানভাস? না, ক্যানভাসের যেটা ছিল যে আমরা তখন খুব চেষ্টা করছিলাম যে আমরা নতুন গান করি। আমরা আমাদের আসলে ক্যানভাস আসলে কি একটু দর্শকদের ক্যানভাস যদি আমার জানিয়ে দিন। ব্যান্ড, ওই ব্যান্ডে আমরা ছিলাম, আমি ছিলাম, সাইদ ভাই ছিল, আমাদের সিফাত ভাই ছিল। মূলত সিফাত ভাই আমাকে প্রথম অফার করে যে ক্যানভাসে জয়েন করার জন্য। তো জয়েন করি, গান টান করছিলাম। তো একটা পর্যায়ে আমার মাথায় খুব এটা আসলো যে ভাই আমরা নতুন গান করি, আমাদের গান বলি, হ্যাঁ এখন আমাদের বলা দরকার। তো তখন আমরা ট্রাই করি, কিন্তু ওই ট্রাই করতে করতে জ্যাম করতে করতে আবার আমরা চলে যাই আমাদের যেই কাভার সং করা বা জেমসে চলে যাওয়া, আইবচতে চলে যাওয়া, মাইলসে চলে যাওয়া, এরকম জব করতে গিয়ে আসলে আমার কন্টিনিউ করাটা একটু চাপ হয়ে যাচ্ছিলো এরকম। তারপরে আমরা আরেকটা করি, ফ্লাইং লেটার, আরেকটা ব্যান্ড ফর্ম করি, এটা ক্যাম্পাসে যারা ছিলাম তারা। তার মধ্যেও আমাদের 3 জন চলে যায় দেশের বাইরে, 2 জন গেলো হচ্ছে ইন্ডিয়ায়, আরেকজন ইউরোপে পড়াশোনা করতে। তারপর কি সেটাও হলো না, এই আর কি। আসলে রং চলে যাওয়া না, আমার মনে হয় যে সিফাত ভাই এখনও গান করে, এখনও সেটা ধরে রাখে। সাইফ ভাই একটু জবে ব্যস্ত। সবাই যদি আসলে সময় বের করতে পারতাম, আমরা কন্টিনিউ করতে পারতাম, বড় আকারে হতো। আমরা কন্টিনিউ করতে পারতাম। আসলে সবাই ব্যস্ততার কারণেই আসলে একটু। অসংখ্য নারী ভক্ত আছে আপনার, একই সাথে পুরুষ ভক্ত আছে। তো একটু জানতে চাই যে নারী ভক্ত যারা আছেন তাদের মধ্যে বিভিন্ন মাধ্যমেই তারা নিশ্চয়ই তাদের ভালো লাগা আপনাকে জানায়। তো তার মধ্যে মনে দাগ কেটে থাকার মতো বা বিশেষভাবে আলাদা করে মনে রাখবার মতো কোনো স্মৃতি আছে কিনা, সেই ঘটনা জানতে চাই। আমি যখন প্রথম ক্লোজ আপ কাছে আসার গল্প করলাম, ওইখানে আমার নাম ছিল অনি। তো তখন ওই চরিত্রটাকে ধরে মানে অনেকেই তো ইনবক্স করতো, তার মধ্যে একজন এক বিশাল চিঠি পাঠায়। তো সেই চিঠি প্রিয় অনি, নট খায়রুল বাশার। আচ্ছা, আমরা ফেসবুকেও দেখেছি সেই ছবিটা। সেটা আমি হ্যাঁ চিঠিটা দিইও আসলে। তো তাকে অনেকে নিয়ে যে তার স্বপ্ন, অনেকে নিয়ে যে তার অনির প্রতি যে তার ভালো লাগা, এবং সে চায় অনি ভালো করুক, অনি সুন্দর থাকুক। তো এটা পড়ে আমার কাছে খুব ভালো লাগে যে এই যে মানে একটা ফিকশনাল চরিত্র, সেটাকে একদম জলজন্ত একটা মানুষ মনে করা, এবং সেই চরিত্রটাকেই, সেই মানুষটাকে ভালোবেসে ফেলা, হ্যাঁ সেই চরিত্রটাকে ভালোবেসে ফেলা। তো এইটা তারপর নেটওয়ার্কের বাইরের সময় যখন মুন্না করলাম, তো মুন্নার প্রতি মানুষের দেখলাম যে এত ভালো লাগা। আর অ্যাকচুয়ালি আমি মুন্নার প্রতি ভালো লাগা থেকেই আসলে পরবর্তী ধাপ যদি বলি যে একটু আরো দায়িত্ব নিয়ে কাজ করার যে সুযোগটা, সেটা আমার পাওয়া। নেটওয়ার্কের বাইরে আমাকে আসলে অনেক বড় একটা ক্যারেক্টারকে বাস্তব মনে করে এটা আমার জন্য একটা বলি বলি যে আরেকটা টার্নিং পয়েন্ট নেটওয়ার্কের বাইরে। রিসেন্ট শেষ করেছেন বনলতা সেন, সেই সিনেমা সম্পর্কে একটু জানতে চাই। বনলতা সেনের শ্যুট আমরা করলাম প্রায় না 1 বছর ব্যাপী। তো এটার এখন পোস্টের কাজ চলছে, তো এটাও দীর্ঘ সময় যাবে, সিজির কাজ হবে, মিউজিকের কাজ হবে, এডিটিং চলছে। তো এটা মাসুদ হোসেন উজ্জ্বল ভাই খুব যত্ন নিয়ে আসলে কাজটা করছেন, এবং এটার গল্পটা খুব চমৎকার। এটা মূলত হচ্ছে জীবনানন্দ, ওনার বায়োপিক না, ওনার এবং ওনার কোনো এক পাঠক, সেটা হোক আমাদের মাসুদ হোসেন উজ্জ্বল ভাই বা আমি বা যে কেউ। তো জীবনানন্দকে নিয়ে তো আমাদের কৌতূহলের আসলে শেষ নাই, আমাদের অনেক প্রশ্ন। তো ওই প্রশ্নগুলা এবং জীবনানন্দকে বিশ্লেষণ, এই আর কি বলা চলে যে এই গল্পটা আসবে এইভাবে। এটার একটা ফিউশনাল আর কি উপস্থাপনা আর কি, প্রেজেন্টেশন আর কি। আচ্ছা, এটা কবে নাগাদ আসতে পারে বা এরকম এটা আসলে ফেস্টিভ্যালে যাবে প্রথমে, তারপর আমাদের দেখার সুযোগ হবে। অভিনয়ে যদি মুগ্ধতা বলি বা মোহাবিষ্ট হওয়া, কার অভিনয় মনে হয়? শহীদুজ্জামান সেলিম, ওনার অভিনয় খুব ভালো লাগে। আমার মোশাররফ করিম ভাইয়ের অভিনয় খুব ভালো লাগে। আমার নিশু ভাইয়ের অভিনয় খুব ভালো লাগে। বাইরে যদি বলি, যদি আমি কলকাতার বলি,
তাহলে বলবো আমার ঋত্বিক চক্রবর্তীকে অনেক ভালো লাগে, ওনার অভিনয় আমার অনেক ভালো লাগে। শাশ্বত চট্টোপাধ্যায়, ওনার আমার খুব ভালো লাগে। আম, আর মানে রিসেন্ট যারা কাজ করছেন আর কি, এর ভিতরে আর কি আমি যদি আরেকটু ওইদিকে বলি সাউথের, তো এখানে ফাহাদ ফাসিল, সে আমার খুব পছন্দের। দুলকার সালমান, তার অভিনয় আমার খুব ভালো লাগে। বাট ফাহাদ ফাসিল আমার, আমি খুব অনুপ্রাণিত ওনাকে দেখে, আমি অনুপ্রাণিত হই। হ্যাঁ, মনোজ বাজপাই, পঙ্কজ ত্রিপাঠী, ওনাদের ভালো লাগে। তবে মূলত আমার যাকে আসলে ভালো লাগে, মানে এটা আমার ওনাকে, উনি আমার সবচেয়ে প্রিয় আর কি, সেটা হচ্ছে রবার্ট ডি নিরো, তারপর হচ্ছে ওয়াকিন ফিনিক্স। এইভাবে যদি খায়রুল বাশার তার কাজ যেভাবে করছেন, ভালো ভালো কাজ তেমনি কাজ করে যেতে থাকেন, আগামী 20 বছর পরে নিজেকে কোন জায়গায় দেখতে চান? 20 বছর পর আরও শক্তিশালী অভিনেতা হিসেবে দেখতে চাই, আরও পরিণত, আরও ভালো একজন অ্যাক্টর হিসেবে দেখতে চাই, আরও খুবই জটিল এবং চ্যালেঞ্জিং গল্পে নিজেকে দেখতে চাই। গান গাইতে পারেন, অভিনয় পারেন, লেখালেখি পারেন, আবার কিছুটা ছবিও আঁকতে পারেন। তো দর্শকদের কি এমন কোনো সম্ভাবনা আছে যে খুব রিসেন্টলি তারা জানতে পারবে যে খায়রুল বাশার রিজভী আরও কিছু একটা পারেন? জানি না, আমি কিছুই পারি না, কিছু করতে গিয়ে করে ফেলি এই আর কি। এই মুহূর্তে কারোর সাথে সম্পর্কে আছেন কিনা? না, শেষ প্রেমটা শেষ হয়েছিল কবে? বহুদিন আগে। পুরনো প্রেমিকা যারা বা যিনি আছেন তাদেরকে মনে পড়ে কিনা, বা তাদেরকে মিস করেন কিনা? প্রতিবার প্রেমে নতুন জনম, জীবন কি করে একটাই, ব্যাপারটা এরকমই। এখন জীবন আরেক রকম। কখনো তাদের সাথে দেখা হয়ে গেছে কিনা, বা যদি হয়ে যায় কেমন হবে আসলে? ভালো হবে, দেখা হলে আমি বলবো যে কি অবস্থা, কি কেমন চলছে, এবং ফাইন। অনেক ধন্যবাদ। আমরা আসলে গল্পে গল্পে অনেক কথা জানলাম। যে কথাগুলো জানলাম না সেগুলো নিশ্চয়ই আমরা সামনে আবারও জানতে পারবো আপনার কথার মধ্যে, আড্ডার মাধ্যমে এবং একই সাথে কাজের মাধ্যমে। দর্শকদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এতক্ষণ আমরা যে কথাগুলো বলছিলাম, একজন অভিনয় শিল্পী, তাকে তার অব্যক্ত কথা আমরা জানার চেষ্টা করেছি, আপনাদেরকেও জানানোর চেষ্টা করেছি। এতক্ষণ থাকবার জন্য ধন্যবাদ। এবং যেতে যেতে যে কথাটি জানতে চাই, খায়রুল বাশারের কাছ থেকেই জানতে চাচ্ছি যে যারা অনুজ আছেন কিংবা আপনার দর্শক যারা আছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন, সেই কথাটি শুনতে শুনতে আমরা আজকের মতো শেষ করছি। দর্শকদের প্রতি বলবো যে আপনারা সবসময় আমাকে আপনাদের শুভকামনায় রাখেন, দোয়া রাখবেন যেন বেটার কাজ করতে পারি, বেটার গল্প নিয়ে আসতে পারি, যেন সেটা আপনাদের ভালো লাগে। আমি চেষ্টা করে যাব, আমি চেষ্টা করে যাচ্ছি ঠিকঠাক কাজ করার জন্য। তো এবং সবসময় আপনাদের ভালোবাসায় রাখবেন, এবং আমি আপনাদের প্রচণ্ড ভালোবাসি।